বেলা আমাদের মেলায় আসতেন, হয়তো আমাদের কিছু ঘাটতি থাকতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই 41তম বইমেলার যে বিভিন্ন দিকগুলো মূল্যায়ন করে আগামী 42তম বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা এগিয়ে আসব। কারণ এই গতকালকে আমাদের বাংলাদেশের ঢাকা বইমেলা যারা করেন, তারা বিভিন্ন পাবলিশার্স যারা আছেন, মেন কর্তা ব্যক্তিরা এসেছিলেন, তারা বলছিলেন যে একটা সময় এই আগরতলার বইমেলা ভারতবর্ষের মধ্যে ঢাকা, কলকাতা এবং আগরতলা বইমেলাটা সেম স্ট্যান্ডার্ড মেলা হিসেবে পর্যবেসিত হবে। কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন দিক দিয়ে তার রাস্তা থেকে শুরু করে রেলওয়ে কানেক্টিভিটি উন্নত হচ্ছে। ওনারা বিভিন্ন প্রস্তাব নিয়ে এসেছেন যাতে একে আরও ইম্প্রোভাইজ করা যায়। আমি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি আবারও আমার ডিপার্টমেন্টের যারা কর্মী, এই যে মেলা উপলক্ষে যে বিভিন্ন কমিটি করা হয়েছিল, অনেকগুলো সাব কমিটি ছিল, বিভিন্ন কমিটি করা হয়েছে, তাদের সকলকে আমি 41তম বইমেলার এই ক্লোজিং প্রোগ্রামে আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি জাস্ট বলবো, এই মেলা উপলক্ষে আমার ডিপার্টমেন্টের অনেক এমপ্লয়ি ইন বিটুইন রিটায়ারমেন্ট চলে গেছেন, কিন্তু তারা রিটায়ারমেন্ট গিয়েও এই মেলায় তারা কাজ করেছে বলে না, এই মাঝখানে ফেলে আমরা যাব না। মেলা শেষ করে আমাদের যে এই ডিপার্টমেন্টের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, তারা এখানে কন্ট্রিবিউট করেছেন, দিন রাত পরিশ্রম করেছে আমাদের অফিসিয়ালরা, বিভিন্ন কমিটির যারা যুক্ত ছিলেন তারা করেছেন। আমি আমাদের সকলকে, আপনাদের সকলকেই এই 41তম বইমেলার সমাপ্তি দিনের এই প্রারম্ভিক আলোচনা আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। সকলকে নমস্কার, ধন্যবাদ। হামবাই ককথুম হুকুমু নাইকুমনি বরম गोनां दागिफां मोजां रतन বিশ্বাসনো তাবো ককনারকনা বাগै কইজাও ককথুম হুকুমু নাইকুমনি বরম गोनां সেক্রেটারি মোজাं ডক্টর পি.কে. চক্রবর্তী ন। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়কে। নমস্কার সবাইকে। আজকে 41তম আগরতলা বইমেলার সমাপন অনুষ্ঠান এবং তৎসঙ্গে সম্মাননা জানানো হবে রাজ্যের বিশিষ্ট জনেরা যারা রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন অ্যাকমপ্লিশমেন্ট করেছেন তাদেরকে। এই অনুষ্ঠান উপলক্ষে আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন ত্রিপুরা বিধানসভা অনারেবল স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি আজকে এখানে প্রধান অতিথি রূপে মঞ্চে আসীন হয়েছেন ত্রিপুরা রাজ্যের ফর্মার ডেপুটি চিফ মিনিস্টার অনারেবল জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন বিশেষ অতিথি রূপে মীনা রানী সরকার মহোদয়া, যিনি এই এলাকার বিধায়িকা। আছেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত লেখক এবং স্কলার মাননীয় সুভাষ সিংহ রায় মহোদয়। উপস্থিত আছেন মঞ্চে সেক্রেটারি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের, ত্রিপুরা পাবলিশার্স গিল্ড এর সেক্রেটারি অজিত দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন পাবলিশার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী রাখাল মজুমদার মহোদয়। এছাড়া যারা এখানে আমাদের মঞ্চের ঠিক কাছেই উপস্থিত হয়েছেন, যারা আজকে 17টি ক্ষেত্রে পুরস্কার প্রাপকগণ উপস্থিত আছেন মেলা প্রাঙ্গণে, যারা বইপ্রেমী এবং ছাত্রছাত্রীরা, অভিভাবকগণ, যারা বই বিক্রেতাগণ এবং বিভিন্ন প্রকাশনার সঙ্গে জড়িত তারা রয়েছেন, এবং অন্যান্য সবাইকে আমি তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই সমাপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে। এই 13 দিন ব্যাপী যে বই মেলা, সেটার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে
শুরু হয়েছিল এবং আজকে আমাদের এই মঞ্চে যারা আসীন আছেন তাদের হাত ধরে আজকে সমাপন হবে। আজ এইবারের বুক ফেয়ারের যেটা থিম যেটা ছিল সেটা হচ্ছে বাসুদৈব কুটুম্বকম। এটা একটা সংস্কৃত ফ্রেজ এবং এটা মহা উপনিষদে আছে এবং তার যে অর্থ সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। সেই জন্যই দেখবেন যে প্রত্যেকটা স্টলের এবার এই ওয়ান ফ্যামিলি, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফিউচার এইভাবে দেখবেন থিম লেখা আছে। এবার বইমেলাতে 176টি পাবলিশার্স এবং বুক সেলার্স পার্টিসিপেট করেছে। এটা একটা বিশাল সংখ্যা, অন্যান্য বারের তুলনায় সবচেয়ে বেশি, এটা এইবার সবচেয়ে বেশি পাবলিশার্স এবং বুক সেলার্সরা অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ থেকে 75টি, শিলচর থেকে 1টি, নিউ দিল্লি থেকে 1টি, বাংলাদেশ থেকে 17টি বুক সেলার্স বা পাবলিশার্স এখানে অংশগ্রহণ করেছেন এবং ত্রিপুরা বা অন্যান্য জায়গা থেকে এসেছেন প্রায় 82টি। এইবার বুক মেলায় অন্যান্য বারের মতোই মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়েছিল। আপনারা যারা দেখেছেন প্রত্যেক দিন এই 13টি দিন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে। বই এখানে রিলিজ করা হয়েছে, কবি সম্মেলন হয়েছিল, রিসাইটেশন করা হয়েছিল, এখানে এক্সটেম্পোর স্পিচের ব্যবস্থা করা হয়েছিল, ইভেন স্কুইজ কম্পিটিশনের ব্যবস্থাও করা হয়েছিল। এখানে প্রত্যেক দিনই সঙ্গীতানুষ্ঠানও ছিল। এছাড়া বইমেলার এবার যেটি আকর্ষণ সেটা ছিল যে এইবার বইমেলায় যারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছিলেন। বিশেষ করে একজন যেমন দিব্যাঙ্গনগণ এখানে মঞ্চে অনুষ্ঠান করেছিলেন, একজন মাছ বিক্রেতা এবং আপনার কাঠ শিল্পী তারাও এখানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন শ্রেণী থেকে এখানে এসে এখানে মঞ্চে তাদের পারফরমেন্স দেখিয়েছিলেন এই বছর। বিভিন্ন রাজ্য থেকে এসেছে, বিশেষ করে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, তাদের ওই সব রাজ্য থেকে আমাদের এই বইমেলায় এবার অংশগ্রহণ করেছে। ফটো এক্সিবিশন গ্যালারি এবার নতুন করে করা হয়েছিল, অন্যবার ও এগুলি করা হয়, তো এবার একটা অন্যতম আকর্ষণ ফটো গ্যালারি একটা ছিল এবং ফটো জার্নালিস্টদের তাদের কন্ট্রিবিউশনের জন্য সেখানে ফেলিসিটেশন করা হয়েছিল, যেটা কিছুক্ষণ আগে ডাইরেক্টর মহোদয় আপনাদের জানিয়েছিলেন যে আমাদের পাশাপাশি এই কয়েকটা দিন 2, 3, 4 এরকম আজকে এরা চলে গেছে। G20 যারা ডেলিগেটস এখানে এসেছিলেন প্রায় 75 জন অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন দেশ থেকে। প্রায় 10টি দেশ থেকে এরা এখানে এসে অংশগ্রহণ করেছিলেন। আমাদের ভারতবর্ষের থেকেও অনেক বেশি ডেলিগেটসও এইবার এসেছিল। আমাদের এই বছরে যে থিম ছিল এখানে যে কনফারেন্স, G20 কনফারেন্স, সেটা সায়েন্স কনফারেন্স হয়েছিল এখানে G20। এই কনফারেন্সে বিশেষ করে গ্রিন এনার্জি এর উপরে বিশেষ করে আলোচনা হয়েছিল এবং এই বছর নভেম্বরের মধ্যে আমাদের এই দেশের বিভিন্ন সিটিতে এই ধরনের G20 সম্মেলন হবে, পরিশেষে সামিট হবে এবং সামিটের পরে এটা যে G20 যে তাদের যে অবজারভেশন, তাদের রিপোর্ট, সেই রিপোর্ট সেখানে আমরা পাবো। আমাদের এখানে যে আলোচনা করা হয়েছে সেই আলোচনারও আমরা একটা আউটকাম জানতে পারবো। এদের একটা ক্ষুদ্র অংশ আমাদের এই বইমেলাতে অংশগ্রহণ করেছে। এটা আমাদের একটা গৌরবের বিষয় যে G20 যারা বিদেশি কিছু ডেলিগেট ছিলেন তারা আমাদের এই বইমেলায় গতকালকেই এখানে এসেছিলেন এরা এবং
বইমেলা পরিদর্শন করেন তারা। এছাড়া যে বিশেষ যেটা বলার সেটা হচ্ছে যে বইমেলাতে বই বিক্রি হয়, এটা একটা বিষয়, কিন্তু বইমেলা শুধু বই বিক্রির জন্যই করা হয় না, এটা একটা মিলনায়তন। বইমেলাকে উপলক্ষ করে আমরা এখানে জাতি উপজাতির বিভিন্ন অংশের জনগণ এখানে আমরা মিলিত হই। আমাদের এখানে একটা মিলন মেলা এখানে হয়, শুধু বই মেলা নয়, এর মধ্যে তাদের মধ্যে সেটা তাদের মধ্যে বাক্যালাপ হয়, বইও কেনা হয়, বই বিক্রিও হয় এবং বইয়ের প্রতি ছাত্রছাত্রীদেরও আকর্ষণ বাড়ে। বই পড়াটা একটা নলেজ গ্যাদারিং, শুধু তাই না, এটা ক্রিয়েটিভিটি আমাদের মনে জাগায়। আমাদের অনেক কিছু অজানা থাকে, বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। যদিও মানে ফিজিক্যালি বই পড়ার যেটা প্রবণতা কিছুটা হলেও কমে গেছে, যেহেতু ই বুকস এর জন্ম হয়েছে। ই বুকস অনেকেই পড়তে ভালোবাসে। গুগলকেও একটু মানে প্লে করলে পরে জানতে পারে অনেক কিছু, তাই ই বুকসের প্রতি আকর্ষণ বিশেষ করে ছাত্রছাত্রীদের আজকাল বেশি হচ্ছে। তাছাড়া আমি বলবো যে এ সত্ত্বেও আমাদের এই বইমেলায় বই বিক্রি হয়। অনেকেই বই ফিজিক্যাল বই পছন্দ করেন, আমি ব্যক্তিগতভাবে ফিজিক্যাল বই পড়তে ভালোবাসি। তো এরকম অনেকেই আছেন আপনারা যারা এখানে বই প্রেমী, তারা এখানে আসেন এবং বই কিনেন। এবার মানে 1,28,00,000 টাকার বই এখানে বিক্রি হয়েছে। এটা গতকাল অবধি, এবং আজকে যদি আমরা সেটা আরও সংগ্রহ করি তাহলে প্রায় আরও ধরুন প্রায় 1,37,00,000 মতো এরকম পৌঁছাতে পারে। গড়ে প্রতিদিন 10 থেকে 11 লাখ টাকা বই এখানে বিক্রি হয়েছে প্রতিদিন। 2022 সালে এর থেকে একটু কম হয়েছিল। 2021 সালে 1,13,00,000, 2020 সালে 1,07,00,000, 2019 সালে 1,11,00,000 এরকম বই বিক্রি হয়েছিল গত কয়েকটি বছরে। এখানে জবে থেকে বইমেলার প্রাঙ্গণ এখানে শিফট হয়েছে, তারপর থেকে আস্তে আস্তে এখানে আকর্ষণ বাড়ছে। আশা করি যে বইমেলা এখানে আগামী বছরও এখানেই অনুষ্ঠিত হবে এবং আপনারা সবাই মিলে, কারণ এই প্রাঙ্গণটা অনেক বড়, আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন। আমরা পর্যাপ্ত পরিমাণে বই যে স্টল আছে, বুক স্টলও আমরা এখানে করতে পারি। চাহিদা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই বছর চাহিদা সবচেয়ে বেশি হয়েছে। আগামীতে আশা করব যে বুক সেলার্স যারা রয়েছেন তাদের আরও বেশি এখানে আকর্ষণ থাকতে পারে এবং সেটা সংকুলন করার মতো অবস্থা এখানেই রয়েছে। আমি আশা করব যে আপনারা কয়েকটা দিন তথ্য সংস্কৃতি দপ্তরের যে ব্যবস্থাপনায় আপনারা এইখানে বইমেলা উপভোগ করেছেন, আপনারা এসেছেন, আমাদের সঙ্গ দিয়েছেন, যারা বুক সেলার্স আছেন তাদেরকে সঙ্গ দিয়েছেন, আপনারা তাদের স্টল ভিজিট করেছেন, বই কিনুন আর না কিনুন, এতে এটার যে আকর্ষণ সেটা আকর্ষণ বেড়েছে, এটা সমৃদ্ধি লাভ করেছে। আমি এইবার বইমেলাতে যারা এসছেন তাদেরকে দপ্তরের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আমি এই কটি কথা বলে আমার এই কটি কথা বলা শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার। हामबाय ककथुम हुकुमु नायखुमनि मानगोनां सेक्रेटारि डक्टर पि.के. चक्रवर्तीनो ताबो बांग्लादेशनि मुंगोनां सैगोरों मोजां सुभाष सिंह रायनो ककनारकना बागै खाबाय खुकबाय कयजाओ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী তথা লেখক শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়কে। আগরতলার আজকের এই বইমেলা এসে
আমার অনুভূতির যে জায়গাটি সেটা আপনাদের সামনে খুব অল্প কথায় ব্যক্ত করব। মাননীয় স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন এবং প্রাক্তন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মন, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সুধীজন, সাহিত্যিকদের যে সমাবেশ, সেটার দু একটি কথা আমি বলতে চাই। আমাদের একজন বিখ্যাত কবি ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ। তার একটা কবিতার লাইন আছে, আমি কিংবদন্তির কথা বলছি। তাদের করতলে পলিমাটির সৌরভ ছিল, তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। 60 বছরের কাছাকাছি বয়স, আমার কাছে আগরতলা খুব অনুভূতির জায়গা। কাদের কাছ থেকে শুনেছি? আমার ঠাকুরদাদার কাছ থেকে গল্প শুনেছি। আমার বাবা যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার কাছ থেকে শুনেছি। ইতিহাস পাঠ করে, বঙ্গবন্ধুর জীবনী পাঠ করে আমি আগরতলাকে ভালোবেসে ফেলেছি এবং আগরতলার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতার শেষ নাই। খেয়াল করে দেখবেন, হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যে মেলাটি 13 দিন ব্যাপী হলো, সেই মেলার উপলক্ষে একটা স্মরণিকা বেরিয়েছে। সেখানে কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি বেশ ছোট লেখা কিন্তু গুরুত্বপূর্ণ লেখা ছাপা হয়েছে। 1984 সালে তিনি লিখেছিলেন এবং সেখানে তিনি বলছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই ত্রিপুরা রাজ্যই এবং এখানকার রাজাই প্রথম সম্মান জানিয়েছিলেন এবং সেই গৌরবের ভাগ এই রাজ্যের এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধারা এখানে আশ্রয় নিয়েছিলেন। আপনারা যেভাবে গ্রহণ করেছিলেন আপনাদের পূর্বপুরুষরা, এবং এখানে তখনকার 14-15 লক্ষ মানুষ ছিল, কিন্তু তার অধিক মানুষকে আপনারা জায়গা দিয়েছিলেন এবং ত্রিপুরার এই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে যেন একটা বাংলাদেশ রয়েছে। আমাদের সাহিত্য সংস্কৃতিতে, আমাদের ইতিহাসে আগরতলাকে বাদ দিয়ে আমরা কখনোই রচনা করতে পারবো না। আমরা সৈয়দ মোস্তফা আলীর লেখা, প্রমথ চৌধুরীর লেখা বই নিয়ে সেগুলো ছোটবেলায় পাঠ করেছি এবং একটু একটু করে বড় হয়ে উঠেছি, নিজেকে সমৃদ্ধ করেছি। আমি বাংলাদেশের যে অমর একুশের গ্রন্থমেলা, এবার 2 বছর আগের থেকে নাম হয়েছে অমর একুশে বইমেলা, সেই বইমেলায় আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি গত 15 বছর যাবৎ। আগরতলার বইমেলার বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আসলে আমি বাংলাদেশকে খুঁজে পাই, আমার ইতিহাসকে খুঁজে পাই, আর বাংলাদেশের প্রতি আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রতি মুহূর্তে জ্ঞাপন করা উচিত। আমি আর কথা বেশি বাড়াবো না, শুধু একটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করি। এখানে মাননীয় স্পিকার আছেন, বইমেলার আয়োজনের সাথে যারা যুক্ত আছেন তারাও উপস্থিত আছেন। কলকাতার আন্তর্জাতিক পুস্তক মেলায় প্রতি বছর বাংলাদেশ দিবস হয়। যদি সম্ভব হয় এই 13 দিন কিংবা 14 দিনের মধ্যে একটি দিন বাংলাদেশ দিবস হিসেবে উদযাপন করা যায় কিনা, নানান রকম আয়োজন করা যায় কিনা, তাহলে সম্পর্কের জায়গাটা খুব গভীরতর জায়গা আসে। এটা আমি পেশ করলাম। একটা কথা খুব বলি, আমাদের বইমেলার বাংলাদেশের ইতিহাস খুবই সমৃদ্ধ। আমাদের অনুভূতি, আমাদের চেতনা,
আমাদের সংগ্রাম, ভাষা আন্দোলন এগুলো জড়িয়ে আছে এই আমাদের 21 বইমেলায়। আমি পৃথিবীর সবচেয়ে বড় যে বইমেলা হয় সেখানে গিয়েছি। আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বইমেলা সেখানেও গিয়েছি। আমাদের এখানের বাংলাদেশের বইমেলার ইতিহাস অনেক সমৃদ্ধ। চিত্তরঞ্জন সাহা, যিনি 71 মুক্তিযুদ্ধের সময় তিনি এখান থেকে যে বিশেষ করে ভারতে আশ্রয় গ্রহণ করে যে গুলো বই প্রকাশ করেছিলেন, সেটা মুক্তধারা নামে তিনি প্রকাশ করেছিলেন। সেই চিত্তরঞ্জন সাহা তিনি দেশ স্বাধীন হওয়ার পরে চট বিছিয়ে আমাদের আজকের বাংলা একাডেমির বইমেলার ওখানে তিনি বইমেলা করেছিলেন। এবং বইমেলার ইতিহাসে নারায়ণগঞ্জে যে বইমেলার আয়োজন হয়েছিল 1965 সালে, সেখানে নারায়ণগঞ্জ ক্লাবের মাঠে বইমেলা হয়েছিল। সর্দার জয়নুদ্দিন ছিলেন তখনকার এই গ্রন্থ প্রকাশন সমিতির, তিনি ছিলেন পরিচালক। তিনি কি অপূর্বভাবে সেই বইমেলা আয়োজন করবার সময় মানুষকে আকৃষ্ট করবার জন্য তিনি নারায়ণগঞ্জের বইমেলার মাঠে একটা কালো গরু বেঁধে রেখেছিলেন, আর কালো গরুর গায়ে লিখে রেখেছিলেন, আমি বই পড়ি না। এখন আমরা সকলে এগিয়ে গেছি। বাংলাদেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আগরতলার মানুষ, বাংলা ভাষাভাষী 30 কোটির ওপরে মানুষ সারা পৃথিবীতে এখন বসবাস করছে। বাংলা বইয়ের প্রকাশনার অনেক সমৃদ্ধ হয়েছে, আগরতলার বইয়ের মান অনেক বেড়েছে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে আমরা বাংলা ভাষা এবং বাংলা ভাষার যে অগ্রযাত্রা সেটাকে আরো সমৃদ্ধ করি। জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। আপনাদের সকলের প্রতি আমার অভিবাদন, কৃতজ্ঞতা, ভালোবাসা শেষ করছি। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। हामबाय पाइफ्लाया हामबाय माय आफारो चिनी गानानि हाकतर बांलादेशनि मुंगोनां सैग्रों मोजां सुभाष सिंह राय बेलेखे नांमानि ककनो सुक्रुबै सालांखा ताबो कक नारकना बागै खाबाय खुकबाय कयजाओ चिनी आगिनि मानगोनां मन्त्रि अक्राय आकचु मोजां जिष्णु देबबर्मानो আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি রাজ্যের প্রাক্তন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়কে। সবাইকে নমস্কার। মঞ্চে উপস্থিত অনারেবল স্পিকার এবং আমাদের এমএলএ, বাদারঘাটের এমএলএ মীনা রানী সরকার মহোদয়া, মঞ্চে উপস্থিত আছেন আমাদের আইসিএ এর সচিব, ডাইরেক্টর, বুক সেলার্স অ্যাসোসিয়েশন, পাবলিশার্স গিল্ড, অন্যান্য, আর বিশেষ করে বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত লেখক যিনি একটু আগে বক্তৃতা দিয়ে গেলেন খুবই সুন্দরভাবে। দেখুন, বইমেলা এই সরকার আসার পর 2018-তে বইমেলার কমিটির চেয়ারম্যান আমি ছিলাম অনেক বছর, 3-4 বছর। আর প্রত্যেক বই মেলা থেকে নতুন রূপ দিতে আমরা চেষ্টা করেছি মানুষকে আকৃষ্ট করার জন্য। এবং আমাদের আইসিএ সচিব বলছিলেন এবারের নাকি থিমটা হলো বসুধৈব কুটুম্বকম, খুবই সুন্দর থিম। এবং প্যান্ডেমিকের পরে, অতিমারির পরে এই থিমটা হওয়া উচিত। এবং G20ও চলছিল, G20তেও বলছি আমরা বসুধৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ফ্যামিলি। এটা মহা উপনিষদ থেকে বলেছেন। এবং বলেছে যারা হীনমন, হীন চেতসাম, ওরা ভাবে আমার, তোমার, তাদের, আমাদের, সেটা কে ভাবে? হীন মন যারা। উদার চরিত্রাম বসুধৈব কুটুম্বকম, যারা উদার চরিত্র। আর সেটা ভারতবর্ষ থেকেই প্রথম আমরা বলেছি।
দ্য ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলি। আজকে সারা পৃথিবীর স্বীকার করে, ক্লাইমেট চেঞ্জই হোক বা কোভিডই হোক, এই বিশ্বকে একসঙ্গে মিলেই সেটাতে লড়াই করতে হবে। এবং আমি খুব আনন্দিত শুনে যে আজকে বইমেলার বইয়ের বিক্রিও বেড়েছে, গতবার থেকে প্রত্যেকবারই বাড়ছে। এবং যতদিন সভ্যতা থাকবে, মানব সভ্যতা থাকবে, পড়তে কিন্তু হবেই। যত সভ্যতা এগিয়ে বেড়ে যাবে এত পড়াশোনা করতে হবে। কি ফর্মে পড়বেন সেটা অন্য ব্যাপার। আপনি কি কনভেনশনাল বুক পড়বেন নাকি ই বুক পড়বেন, ভবিষ্যতে অন্য ফর্ম আসতে পারে সেটা পড়বেন, পড়তে তো হবেই। দের ইজ নো অল্টারনেটিভ। সেটা বিকল্প নেই, পড়ার বিকল্প আর নেই। সেটা আপনি ট্যাবলেটে পড়ুন, মোবাইল ফোনে পড়ুন বা কনভেনশনাল বইয়ে পড়ুন, পড়তে হবে। আর ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি কনভেনশনাল বুক, যদিও আমি ট্যাবলেটে পড়ার অভ্যাস করেছি আজকাল আমি পড়ি, টিন্ডেলও পড়ি। আমি দুটাই দেখেছি তুলনা করে। পাঠক এবং লেখকের মধ্যে যে নিবিড় সম্বন্ধ সেটা শুধু কনভেনশনাল বুকে পাওয়া যায়। আর ই বুকে কি হয়, আপনার সামনে একটা মেশিন আছে, দের ইজ পাঠক, দের ইজ লেখক অ্যান্ড দের ইজ মেশিন অলসো। একটা মেশিনও থাকে, হয় এটা ট্যাবলেট হোক, ফোন হোক, কম্পিউটার হোক। আর কনভেনশনাল বইয়ে কি থাকে, শুধু পাঠক এবং লেখক। এই জন্য আমি পছন্দ করি এই প্রিভেসি। আবার একটা গ্যাজেট সঙ্গে থাকলে কি হয়, এই গ্যাজেটটা অনেক কিছু করতে পারে, শুধু পড়াশোনায় নয়। দেখবেন ফোন করছেন কতক্ষণ শপিং করছেন, কতক্ষণ কোথায় সার্ফিং করছেন। রিডিং আ বুক ডাজ নট বিকাম সিরিয়াস। আমি দেখেছি, আমি নিজে চেষ্টা করেছি অনেক কিন্ডেলে, মধ্যে মধ্যে হাতটা চলে যায় অ্যামাজনে, মধ্যে দেখি, মধ্যে চলে যায় অন্য কানে ফেসবুকে। এই যে পড়ার যে অভিজ্ঞতা, ইনফরমেশন আর এডুকেশন দুটো জিনিস, আলাদা জিনিস। ইনফরমেশন টেকনোলজি এত বেড়ে গেছে যে ইনফরমেশন ইজ ইন ইয়োর ফিঙ্গার টিপস, কিন্তু এডুকেশন ইজ এডুকেশন। সেটা করতে গেলে একটু কষ্ট করতে হবে। আপনি রবীন্দ্রনাথের কবিতা পড়বেন, ই বুকসে পড়ুন, কিন্তু মন দিয়ে পড়তে হবে। সেটাতে প্রিভেসি থাকতে হবে, মনে লাগতে হবে যে হ্যাঁ কেউ নেই আমাদের মধ্যে, আমি আর রবীন্দ্রনাথ ঠাকুর। আর মধ্যখানে যন্ত্র থাকলে খুব ডিস্টার্বিং হয়ে যায়, অন্তত আমার জন্য। তাই কনভেনশনাল বুক থাকবেই, যতই ই বুকস আসুক, যতই গুগল আসুক, যতই প্ল্যাটফর্মস আসুক, কনভেনশনাল বুকস থাকবেই। সেটার একটা নিজের জায়গা আছে। এই জায়গাটা বিশেষ জায়গা, সেটা কেউ নিতে পারবে না এটার থেকে। এবং কনভেনশনাল বুকসের জন্য আমরা মেলাটা করি, কারণ আমরা জানি নতুন ট্রেন্ডে অনেক কিছু চলে যায়, এবং নতুন ট্রেন্ডে পিছিয়ে ভাগতে ভাগতে আমরা দেখি নতুনের সঙ্গে যাওয়া উচিত, আমি ভাবি, কিন্তু এতটুকু যাওয়া নয় যে আমরা সব কিছু যা ভালো ছিল সেটা ছেড়ে দেই। হোয়াট ইজ গুড ইজ অলওয়েজ গুড। যতটুখানি আমরা এসছি এত সভ্যতায়, এই বই পড়ে এসছি, এই কনভেনশনাল বুক পড়ে এসছি, আমরা গ্রন্থাগারে গিয়ে পড়ে এসছি আমরা। সুতরাং কনভেনশনাল বুকসের একটা বিশেষ স্থান আছে। আমার সামনে মনে হয় অ্যাওয়ার্ডিজরা বসে আছেন, সবকে কনগ্রাচুলেশন ইন অ্যাডভান্সে আমি আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাই, অভিনন্দন জানাই। অনেকগুলি পুরস্কার এই সরকার আসার পর, বিজেপি সরকার আসার পরে আমরা করেছিলাম। বীর মানিক্য স্মৃতি পুরস্কার, তারপরে কি দীনদয়াল উপাধ্যায় পুরস্কার, অটল বিহারী বাজপেয়ী নামে পুরস্কার,
অনেকগুলি পুরস্কার আমরা নতুনভাবে করেছি, কারণ নিজের স্টেটের মানুষকে সম্মানিত করা দরকার। কারণ আত্মনির্ভরতা শুরু হয় আত্মসম্মান দিয়ে। যেখানে আত্মসম্মানই নেই সেখানে আত্মনির্ভরতা হয় না, সেটা আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন। আমরা ভাবি আত্মনির্ভর মানে টাকা পয়সা কামানো, ব্যবসা করা, হ্যাঁ সেটা একটা অংশ আত্মনির্ভরতার, কিন্তু নিজের মাতৃভূমিকে নিয়ে গর্ব করা, নিজের ইতিহাসকে বোঝা, নিজের সাহিত্যকে বোঝা, নিজের সংস্কৃতিকে বোঝা, সেটা কিন্তু আত্মনির্ভরতার খুব বড় অংশ। তাই এই বই মেলাও আজকে 41 ইয়ার্স হয়ে গেছে, 41 ইয়ার্স হয়ে গেছে। একটা কি বলবো, ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য এই বই মেলা, অন্য মেলার সঙ্গে তুলনা হয় না। This is a part of the pride and glory of Tripura. And books are the windows to the world. পৃথিবীকে জানতে হলে বই পড়তে হবে, যে ফর্মই হোক। এবং এখন দেখছি অনেকজনে ককবরক লেখে, খুব ভালো হচ্ছে, ককবরক ভাষারও উন্নতি হচ্ছে। অনেক গল্প লেখা হয়, অনেক প্রবন্ধ লেখা হয়, অনেক বই লেখা হয়। আর আমি বিশ্বাস করি যে একটা খুব বিখ্যাত লেখক বলে গেছেন, এভরি ম্যান ও ওমেন হ্যাজ আ স্টোরি। সবার কাছে একটা গল্প আছে, সবার কাছে একটা কবিতা আছে, সবার হৃদয়ে একটা গান আছে। যদি না থাকে মানুষই নয়, যন্ত্র। আর দীর্ঘায়িত করতে চাইব না, আপনারা এসছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, আমারও যেতে হয়, স্পিকার সাহেবও ব্যস্ত আছেন। আমি আইসিএকে অভিনন্দন জানাবো, ওরা G20 খুব সুন্দরভাবে করেছেন, এরপরে বইমেলাও করেছে খুব সুশৃঙ্খলভাবে। আমি এসছিলাম প্রথম দিনই, একটু রাত্রে করে এসেছি, ভিড়টা কম থাকবে বলে, দেখলাম স্টলগুলি খুব ভালো, এবং আগামী দিনে আরও ভালো হোক, আরও সুন্দর হোক। এবং আমি বাংলাদেশের হাই কমিশনকেও ধন্যবাদ জানাই, প্রত্যেকবার ওরা এসে একটা স্টল খোলে, এবং কালচারাল ট্রুপও পাঠাতো, এবার পাঠায়নি মনে হয় নাকি জানি না, আমি গতবার কালচারাল ট্রুপও এসেছিল ওদের। সুতরাং এই বইমেলাটা একটা বিশেষ আকার নেবে আরও কয়েক বছরে। কিন্তু বইয়ের গুরুত্ব বুঝতে হবে। বই মেলা যেমন কি বলে ওই কি সারস মেলা মতন না হয়ে যায়। বই মেলার একটা পবিত্রতা আছে, বই মেলার একটা সৌন্দর্য আছে, বই মেলার একটা কালচার আছে। আর আজকে যখন শুনি বিক্রির যেন অঙ্ক দেখে বলছেন এটা ভালো, সেলস আর রাইজিং, প্রত্যেক বছর থেকেই প্রতি বছরই দেখি সেলসটা উঠছে আমাদের ত্রিপুরা রাজ্যে। আর ত্রিপুরা রাজ্য কিন্তু সাহিত্যের জায়গা, তাই বলে কবিগুরু 7 বার এসে গেছেন ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরার ইতিহাস নিয়ে কবিগুরু রাজর্ষি লিখে গেছেন, বিসর্জন এবং কাহিনী বলে ওনার পুস্তক, উনি রাধাকিশোর মাণিক্য, মহারাজা রাধাকিশোর মাণিক্যকে উৎসর্গ করেছেন। দিস ইজ আ প্লেট অফ আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার। অনেকজনে ভাবে ট্যুরিজম 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 মানে বুঝি কোথায় যেতে হয়, বলি না, আর্ট ট্যুরিজম হয়, লিটারেচার ট্যুরিজম হয়। আজকে জয়পুরে দেখুন, সারা পৃথিবী আসে লিট ফেস্ট বলে, লিটারেলি ফেস্টিভ্যাল বলে সারা জয়পুরে আজকে সারা পৃথিবীর লেখকরা পাঠকরা আসে জয়পুরে। সেটা ত্রিপুরাতেও হতে পারে, সেটা ত্রিপুরাতেও হতে পারে, কারণ ত্রিপুরা সাহিত্যের একটা পুণ্যভূমি। ইতিহাসে যেমন একটা রোল আছে, কি বলে ট্যুরিজমে, সাহিত্যেরও একটা রোল আছে বহু বড়। তাই আপনাদের সবাইকে অভিনন্দন, বিশেষ করে অ্যাওয়ার্ডিজদের। এই বলে আপনাদের বিদায় নিচ্ছি। বন্দে মাতরম। বেলাই বেলাইखे हामबाय चिनि आगिनि बरम गोनां मन्त्रि अक्राय आगजु मोजां जिष्णुदेब बर्मानो।
আমরা অত্যন্ত গর্বিত আমাদের 41তম আগরতলা বইমেলার ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে আজ মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী তথা লেখক শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়। এবারে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওনাকে সম্মান স্মারক দিয়ে আমরা নিজেরা আনন্দিত হব। সম্মান স্মারক তুলে দেবেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। Tabo, Chini Ganani Hakotor, Bangladeshni Munganang Shakerung, Mujang Subashingo Raino, Shokati Afarisung, Borom Rekha. অনেক অনেক ধন্যবাদ। এবারে সম্মানিত অতিথিবর্গের অনুমতি নিয়ে আজ আমরা 41তম আগরতলা বইমেলার সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বিভিন্ন পুরস্কারে যারা ভূষিত হয়েছেন আজ এই মঞ্চ থেকে এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়কে। Tabo, Koknaragna Bagai Kabai Kobai Kokjao, Chini Tripura Bidhan Shabani, Manganang Speaker, Mujang Bishobondu Senno. নমস্কার সবাইকে। 41তম বইমেলার আজকে সমাপ্তি দিবস। মঞ্চে উপস্থিত আছেন ফর্মার ডেপুটি চিফ মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার অলসো, আমাদের একজন অভিভাবক, আমাদের সকলেরই একজন শ্রদ্ধাস্পদ ভালোবাসার মানুষ শ্রদ্ধেয় শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, বাংলাদেশ থেকে আগত শ্রদ্ধেয় শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়, বিশিষ্ট সাহিত্যিক, লেখক, অফিসার অফ আইসিএটি ডিপার্টমেন্ট মিস্টার প্রদীপ চক্রবর্তী, মিস্টার রতন বিশ্বাস, এবং পাবলিশার্স গিল্ড অ্যান্ড পাবলিশার্সে যারা আছেন কর্তা ব্যক্তি, সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করি। মিডিয়ার বন্ধুদেরকে শুভেচ্ছা রইল এবং উপস্থিত পাশাপাশি দর্শক শ্রোতৃবৃন্দ, ক্রেতা, সাধারণ সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা। আমরা যারা দুর্গাপূজা করি কিংবা সকলের জন্য যুক্ত হই, দুর্গাপূজা আসছে একটি ভাব থাকে। দশমীর দিন থেকে একটা মনের মধ্যে একটা বিষাদের অনুরণন চলে। ঠিক আজকে বইমেলার এখানে এসেও অন্তরের মধ্যে কিন্তু একটা বিষাদের অনুরণন খুব মৃদু হলো বাজছে, এবং সকলে ভাবছে আবার কবে, আবার হবে, আবার বছর পরে, আবার এক বছরের জন্য অপেক্ষা। যারা বইপ্রেমী, পুস্তকপ্রেমী, মিলনের আয়তনে যারা যোগাযোগ করেন, সকলে ভাবছেন আজকে থেকে তো আবার আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু বইয়ের থেকে তো আমরা বিচ্ছিন্ন হতে পারি না। বই নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেই গ্রিক সভ্যতার সময় অন্ধকবি হোমার ইলিয়াড, ওডিসি লিখেছিলেন কয়েক হাজার বৎসর পূর্বে। তখন এরকম ছাপাখানা ছিল না, উন্নত মানের কোনো কিছু ছিল না, কিন্তু উনি লিখে গেছেন। আবার আমাদের রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, আমরা জানি রামায়ণ কিংবা মহাভারত কিংবা বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা কে লিখেছেন, কোথায় লিখেছেন, কিভাবে লিখেছেন? কয়েক হাজার বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত যে অর্জুনকে যে উপদেশ, তাই গীতার আকারে প্রকাশিত, লিখিত তো হয়েছে। কিভাবে আমরা এখন পাচ্ছি?
আমরা কিন্তু জানি না। অনুরূপভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ, রাজনৈতিক ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, দর্শন, সাহিত্য, শিল্পকর্ম সবই কিন্তু পুস্তক আকারে এসেছে। আমরা কয়জনে পড়ি, পড়াশোনা করি? আমার মনে হয় রবি ঠাকুর ওনার জীবনে যত গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, ছোট গল্প যা লিখে গেছেন, আমরা মনে হয় তার সিকিভাগ এখন পর্যন্ত পড়ে উঠতে পারিনি। মাঝে মধ্যে ভাবি উনি এত কিভাবে লিখলেন, আমরা তো সিকিভাগও পড়তে পারিনি। আরেকটা বড় দুঃখের এবং আশ্চর্যের বিষয় হচ্ছে 3,500 গান তিনি লিখেছেন। আমি অ্যাকুরেট ফিগারটা বলতে পারছি না, তবে 2,000-2,500 উপর গান তিনি লিখেছেন। কি কারণে? আমার মনে হয় ম্যাক্সিমাম 350, 400, 500 গান প্রচলিত আছে, সবাই আমরা কম বেশি জানি, গুনগুন করে গাইতে পারি যদি কেউ গায়, যদি কোনো শুনি। বাকি কিন্তু গানগুলো কিন্তু আমাদের চর্চার বাইরে ধীরে ধীরে চলে গেল। কবিতা, সেটা রবি ঠাকুরের হোক, সেটা নজরুলের হোক, খুব কম ব্যক্তি আজকাল আমরা পড়াশোনা করি। কিংবা রবি ঠাকুরের 10, 12, 15 লাইন কবিতা এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলতে পারবেন কিনা আমি খুব সন্দেহান। নজরুলেরও একবার ভাবুন, কাজী নজরুল ইসলাম যখন কলকাতায় একটি ঘরে বসে বিদ্রোহী কবিতা লিখছেন, সারা রাত্রব্যাপী ওনার সমস্ত সৃষ্টিটা যখন বেরিয়ে যাচ্ছে, সেদিন যদি ল্যাপটপে উনি লিখতেন, আমার মনে হয় এত বিস্ফোরক কবিতা বেরোতো না। 100 বৎসর চলছে কিন্তু বিদ্রোহী কবিতা লেখা হয়েছে আজকে এই সাল সম্ভবত। এখনো কিন্তু বিদ্রোহী কবি সমস্ত নিঃস্ব কিংবা সংগ্রামী চেতনাকে উদ্বুদ্ধ করে তোলে। আজও কিন্তু সেই কবিতা পুরনো হয়নি। উনি যদি মোবাইলে সে সময় লিখতেন, আমার মনে হয় এত বিস্ফোরক, এত প্রাণচাঞ্চল্য, এত শরীরের উন্মাদনা সৃষ্টি কবিতা হয়তো ওনার হাত দিয়ে আসতো না। কিংবা রবি ঠাকুরের একটা কবিতা আছে, হঠাৎ দেখা। উনি ঈশ্বর প্রদত্ত। সেই জায়গাটা লাইন আছে, রাতের তারারা লুকিয়ে থাকে দিনের আলোর গভীরে। হয়তো বা রাতের তারারা লুকিয়ে আছে দিনের আলোর গভীরে, হয় থাকে কিংবা আছেন। এই যে থিঙ্কিং, এই যে দর্শন, এটা কম্পিউটার ল্যাপটপে আসা সম্ভব কিনা আমি জানি না, তাহলে সুপার হিউম্যান হতে হবে। কিন্তু আমরা পড়ি না। আমরা অধিকাংশ মানুষ পড়াশোনা করার থেকে আমরা ধীরে ধীরে কিন্তু বিচ্যুত হয়ে গিয়েছি। যত বেশি বিচ্যুত হয়েছে পড়াশোনার থেকে, ততই বেশি আমাদের মধ্যে হিংসা, দেশ, অসহযোগিতা এগুলো চলে এসছে। আমাদের দাদা জিষ্ণুবাবু যেটা বললেন যে সংস্কৃতি, ট্যুরিজম কিংবা মানুষকে ডেভেলপমেন্ট করা, উন্নয়ন করা শুধু গেলে আমি ব্যবসা করব, নিজের পায়ে দাঁড়াবো, সেটা না। সকলে মিলে যে একত্রে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু পড়াশোনার মাধ্যমে, পুঁথির মাধ্যমে আসে। এই যে বসুদেব কুটুম্বকম আজকের যে থিম, কোন উপনিষদে কোন মুনি লিখে গিয়েছেন সেই মুনির নাম হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের দেশে একজন তো কবি মুনি ছিলেন যিনি লিখেছিলেন, হেমর চিত্তে পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দুবাহ বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তাদের। মানে আমরা উদার চিত্তে সবাইকে বন্দনা করছি। হেমর চিত্তে পূর্ণ তীর্থে, এটা তীর্থস্থান, এখানে সবাই আমরা পুণ্যময়। ওই সেই উপনিষদের বাণী, অমৃতস্য পুত্রা আমরা সকলে। এই জায়গায় দাঁড়িয়ে হয়তো এটা যুগেরই প্রবাহ, আমরা মডার্ন হচ্ছি, আমরা আধুনিক হচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায় একজন প্রখ্যাত সাহিত্যিক, ত্রিপুরা নিয়ে দুটো উপন্যাস লিখেছিলেন। একটা নাম সেই সময়, রাজন্য পরিবারকে নিয়ে একটা অদ্ভুত তথ্যানুসন্ধানী একটা উপন্যাস লিখেছিলেন, সেই সময় রাজাদেরকে নিয়ে, রাজন্দরের সমস্ত কিছু নিয়ে, এবং কিভাবে রবি ঠাকুরের সঙ্গে যোগসূত্র তৈরি হয়েছিল। দারুণ।
আমি জানি না আজকাল কতটুকু তথ্যানুসন্ধানী গল্প কিংবা উপন্যাস লিখিত হয় ঐতিহাসিক নির্ভর। কাজী নজরুল ইসলাম ওনার লাইফটা ছিল বেহেমিয়ান স্টাইল। সেনাবাহিনী থেকে চলে আসলেন, ঝাঁকড়া চুল, দেখতে অদ্ভুত সুন্দর, খসখস করে কবিতা লিখে দিতে পারেন। সেই জায়গায় উনি কোনো একটা গ্রাম দেশে ওনার মামার বাড়িতে না কার বাড়িতে গেলেন আমার ঠিক মনে পড়ছে না, আমিও তো বিচ্যুত হয়ে গিয়েছি লেখাপড়া থেকে, এগুলো সব পূর্বস্মৃতি থেকে বলছি। তো সেখানে একটা মহিলাকে ওনার খুব পছন্দ হয়েছিল। মহিলাটাকে উনি প্রপোজ করেছেন যে আমি তোমাকে বিয়ে করব। মহিলাটা বলেছেন যে আমি তো মামার বাড়িতে থাকি, তুমি আমার মামার সঙ্গে কথাবার্তা বলো, মামা রাজি হলে আমি রাজি আছি, কিংবা আপনি বলেছেন হয়তোবা। তো উনি গিয়ে মামাকে প্রপোজাল দিয়েছেন, রাজি হননি। মেয়েটাকে আবার বলেছেন মামা রাজি না হলে কি হবে, আমি তো তোমাকে ভালোবাসি, চলো, রাজি হননি। কাজী নজরুল ইসলাম যখন মধ্য গগনে, সেই সময় ওই ভদ্রমহিলা খবর পাঠিয়েছেন যে আমি তোমাকে বিয়ে করব, তুমি রাজি কিনা। সেই সময় কাজী নজরুল ইসলাম একটা গান লিখে চিরকুট দিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন, বিখ্যাত গান, যারে হাত দিয়ে মালা দিতে পারোনি কেন মনে রাখো তারে, ভুলে যাও তারে প্রিয়, ভুলে যাও একেবারে। তো এই যে এগুলো ইতিহাস, এই ছোট 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 জিনিস। আমাদের একজন বিখ্যাত সুরকার সঙ্গীতকার অতুল প্রসাদ সেন ব্যক্তি জীবনে কিন্তু খুব একটা সুখী ছিলেন না। ওনার জীবনের ওনার লিখিত যতগুলো গান দেখবেন সমস্ত একটা অন্তরের একটা বিরহের একটা যে ছাপ থাকে। এই জিনিসগুলো যদি আমরা না পড়ে না শুনে আমরা যদি বিশ্লেষণ করি কিংবা চিন্তা ভাবনা না করি, অনেক কিছু কিন্তু আমরা মিস করব। রবি ঠাকুরের বহু গান যার কোন কোন সময়ে লেখা হয়েছে, একটা কমন গান আমরা সবাই জানি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কখন কার উদ্দেশ্যে কিভাবে লিখিত হয়েছিল তো আমরা ইতিহাসটা জানি না, না পড়লে আমরা জানবো কিভাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ঠিক করলেন যে না আমি আর এদেশে থাকবো না, আমি ভারতবর্ষের বাইরে গিয়ে বিপ্লব তৈরি করব, ব্রিটিশের বিরুদ্ধে আমি লড়াই করব, উনি রবি ঠাকুরের কাছে গেলেন, আশীর্বাদ চাইলেন, গুরুদেব আমি আর ভারতবর্ষে থাকবো না, কারণ আভ্যন্তরীণ রাজনীতি আমার সঙ্গে যথার্থভাবে সংযোগ হচ্ছে না, আমি ভারত থেকে বাইরে গিয়ে আমি সৈন্যবাহিনী গঠন করে ব্রিটিশকে আমি পরাস্ত করার চেষ্টা করব। রবি ঠাকুর আশীর্বাদ করেছিলেন। তখন সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে যে কবিতাটা তিনি লিখেছিলেন সেটা আজকে ইতিহাস। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, ইতিহাস না পড়লে আমরা কিভাবে জানবো বলুন। রবি ঠাকুরের যখন বৌদি প্রয়াত হলেন, যে গানটা তিনি লিখেছেন, আজকে ঘটনাটা জানার পরে সে গানটা শুনবেন, দেখবেন চোখ দিয়ে অটোমেটিক জলা চলে আসবে। আমার প্রাণের পরে চলে গেল সে বসন্তের বাতাসটুকু, সে চলে গেল, নুয়ে গেল, ফুল ফুটিয়ে শত শত, এই যে গানটা শুনবেন, আমার প্রাণের পরে চলে গেল সে বসন্তের বাতাসটুকুর মতো। এই ঘটনাটা জানার পরে গানটা যখন শুনবেন, মানে কি যন্ত্রণা, তিনি কঠিন যন্ত্রণায় লিখেছিলেন। অনেক মৃত্যু তিনি দেখেছিলেন, যত মৃত্যু তিনি দেখেছেন তত বেশি ওনার সাহিত্যের বিস্ফোরণ ঘটেছে, কবিতার, গানের। আবার আমরা অনেকে আধুনিক কবিতা লিখি, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু জীবনানন্দের ঘাস, ফড়িং, ফুল, আকাশ, পাখি, ভোর, সকালবেলা, মেঘ ইত্যাদি নিয়ে যিনি তিনি কবিতা লিখেছেন, অবিস্মরণীয়। একটা ছোট্ট 1 লাইন 1.5 লাইনে কবিতা মনে আছে, অদ্ভুত এক আধার আসিয়াছে আজ পৃথিবীতে, অন্ধ যারা তারাই বেশি দেখে চোখে আজ, এরকম একটা লাইন। কিছুটা মানে চর্চার অভাবে আমি সঠিক লাইনগুলো আমি একুরেট মিলাতে পারিনি, তাই বলছি আমি যত বেশি পড়বেন আমার মনে হয় আমরা নিরোগ দেহ বাঁচতে পারবো বেশি করে। অ্যালজাইমার্স নামে একটা রোগ আছে, যেটা স্মৃতি বিভ্রান্তি কিংবা স্মৃতিহীনতা হয়ে যায়। পড়াশোনা যদি বেশি করে করি এবং তার যদি সমস্ত কিছু মনে প্রাণে গ্রহণ করতে পারি, আমার ধারণা অ্যালজাইমার্সটা
এত দ্রুত আসতে পারে না। একবার ভাবুন, আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করছি। আমার এখানে সাহিত্যিক একজন আছেন, পেয়েছি আমি মাননীয় সুভাষবাবুকে। অনেক গল্পকারের মধ্যে পৃথিবীতে মপাসাকে একজন ছোট গল্পকারের রূপকার বলা হয়, শ্রেষ্ঠত্বের দাবিদার তিনি। একটা গল্প তিনি লিখেছেন, নামটা ভুলে গেছি। একজন মা গর্ভবতী হয়েছেন, খুব দরিদ্র, ভীষণ গরিব। স্বামী দিনমজুরে কাজ করেন। দিনক্ষণ দেখে দেখে এই যে বাচ্চার কাঁথা লাগবে, শীতকাল আসছে, বালিশ লাগবে, এগুলো সব ধীরে ধীরে স্বামী পয়সা এনে দেয়, কিনে দেয়, এগুলো তৈরি করছে ভদ্রমহিলা। এটুকুন লিখে হঠাৎ দেখা গেল তিনি ওই ভদ্রমহিলাটা কোর্টে সওয়াল করছেন। কোর্টে উনি একটা খুনের আসামি, সেই গর্ভবতী রমণী সন্তান প্রসব করার পর। সকলে বলছে ওনার ফাঁসিও চাই। এবার ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, তুমি কেন পরপর দুটো বাচ্চাকে খুন করলে? ঘটনাটা হচ্ছে, সেই যে ভদ্রমহিলা সন্তান প্রসব করছেন, বলছেন প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও হঠাৎ যেন আমার প্রসব বেদনা থামে না, আবার প্রসব বেদনা উঠল, দ্বিতীয় সন্তান আমার প্রসবিত হচ্ছে। আমি চিন্তা করলাম, ভদ্রমহিলার বক্তব্য, যে একটা সন্তানকে তো আমার লালন পালন করতে আমার ভীষণ কষ্ট হবে, তার জন্য তো সমস্ত প্রিপারেশন নিয়েছি, তার লেপ, তোষক, কাঁথা, খাওয়ার ব্যবস্থা সঞ্চয় করেছি। সেকেন্ড সন্তানকে আমি দ্বিতীয় সন্তান কোথায় খাওয়াবো? তাই দুটো সন্তানকেই সে মা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছেন। এরপরে আবার কোর্টের বিচার ব্যবস্থা মধ্যে এসছেন, বলেছে আমি এক সন্তানের জননী হয়ে তো আমি এই এক সন্তানকে লালন পালন করতে পারবো না, দ্বিতীয় সন্তানকে আমি কিভাবে পালন করব? তাই আমি দুজনকে মেরে দিয়েছি। গল্পটা এখানে বলে শেষ করে দিয়েছে। ওইখানে আবার রবি ঠাকুরের ওই লেখাটা, ছোট গল্প, শেষ হইয়াও হয় না শেষ। সকলে মনে একটা দিলে বিচার ব্যবস্থা কি হলো, ভদ্রমহিলাকে মুক্তি পেলেন না ওনার কারাদণ্ড হলো, তো ওইখানে হচ্ছে কি সবচেয়ে বেশি মজা। তো এই যে গল্প অভূতপূর্ব, এগুলো না পড়লে মানে অসম্ভব। আমি আর বলবো না, রবি ঠাকুরের ছোট্ট গল্প দিয়ে শেষ করি। একজন বন্ধু আর একজন বান্ধবী ছিল, কালক্রমে ওনাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, কিন্তু বিয়ে হয়নি। তো ভদ্রমহিলা যেখানে বিয়ে হয়েছে, একবার গ্রামে এসছে, ওই সময় চূড়ান্ত বৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সবাই গিয়ে দৌড়ে ঝাঁপিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এই ছেলে আর এই ভদ্রমহিলা একটা টিলা জায়গাতে আশ্রয় নিয়েছে। দুজনের মধ্যে কিন্তু অনেক ভালোবাসার মুহূর্ত ছিল, কিন্তু আজকে তিনি পরের ঘরণী। এই যে দুজন দু জায়গায় দাঁড়িয়ে রইলেন, কেউ কারোর সঙ্গে কথা বললেন না, নির্বাক, শুধু জল স্তর নামার জন্য অপেক্ষা করছে, চারিদিকে খোঁজখবর করছে। সকালবেলা জল স্তর নামার পরে দুজন দুদিকে চলে গেলেন। এগুলো সমস্ত অভূতপূর্ব মুহূর্ত, অভূতপূর্ব গল্প। কিংবা মরুতীর্থ হিংলাজ, কোনো একজন সাহিত্যিক লিখেছিলেন, পরবর্তী সময় এটা চলচ্চিত্র রূপায়িত হয়েছিল, একটা ভ্রমণ কাহিনী কেন্দ্র করে। এগুলো সমস্ত অবিস্মরণীয়। এগুলো যদি আমরা পড়ি না, এগুলো মিস করব। অনেকে ইংরেজি সাহিত্য পড়েন, আরও অনেক ভালো ভালো গল্পকার, ইংরেজি সাহিত্যকার, ইংরেজি কবি আছেন। মানে এগুলো অদ্ভুত অদ্ভুত। এতটা ভালো ইংরেজি বুঝি না বলে তাদের যে রসটাকে আমরা নিতে পারি না, কিন্তু বাংলা সাহিত্যের যা রস সৃষ্টি হয়ে রয়েছে, তার যদি সবটুকু নিতে পারি, আমরা অনেক বেশি সমৃদ্ধ হব। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে বইমেলা কমিটির যারাই এখানে আছেন, আইসিএটি ডিপার্টমেন্ট সহ বইমেলা কমিটি, আমার জিষ্ণুদা সহ সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা একটা থিম সং থাকে। আমরা দেখেছি অলিম্পিকের খেলার, বিশ্বকাপের খেলার, এশিয়া গেমসের খেলার, হ্যাঁ থিম সং আছে, করা হয়েছে। ও বাহ, ফাইন ফাইন। কারণ এটা আমি দেখেছিলাম অরুণাচলে, আমরা গতবার গিয়েছিলাম অরুণাচলের স্পিকার কনফারেন্সে, অরুণাচল একটা নিজস্ব থিম সং করে ফেলেছে অরুণাচল দিয়ে। ভালো লাগলো, খুব ভালো লাগলো, ফাইন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই দীর্ঘায়ু নিরোগ কামনা করে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, বন্দে মাতরম। बेलायखि हामबाय चिनी त्रिपुरा विधानसभानि मानगोनां स्पिकार मोजां बिश्वबन्धु सेननो ताबो जुदा जुदा जिदोलो सामुं गाहाम ताई फुलुंबारि गाहाम ख्लायनाय बरम गोनां रबायफां संनो सफा सकात याफार जागानो। 41তম আগরতলা বইমেলা উপলক্ষে
বিভিন্ন সম্মাননায় যারা ভূষিত হয়েছেন তাদেরকে এই মুহূর্তে সম্মাননা তুলে দেয়া হবে। রাজ্যের চিরাচরিত সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন শ্রী জিষ্ণু দেববর্মা। আমরা অত্যন্ত গর্বিত আজ এই বইমেলার মঞ্চ থেকে আমরা উনার হাতে তুলে দিতে চাই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়ের জন্যে। ওনার হাতে সম্মান স্মারক এবং মোমেন্টো তুলে দেবার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়কে। ওনাকে শাল চাদরের উত্তরীয়, পুষ্পস্তবক, সম্মান স্মারক এবং মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। बेलायखि खातेतों महाराजा बीर विक्रम किशोर मानिक्य बाहादुर मुकुमु सकात ताकलाई मांखा मोजां जिष्णु देबबर्मा। এবারে মাননীয় অধ্যক্ষ মহোদয় তুলে দেবেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার। সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এবছর মরণোত্তর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার পাচ্ছেন প্রয়াত ডক্টর এইচ রায় চৌধুরী। ওনার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন ওনার ছেলে শ্রী হোমাগ্নি শঙ্কর রায় চৌধুরী। ওনার হাতে সম্মান স্মারক এবং সম্মাননা তুলে দেবেন মাননীয় স্পিকার মহোদয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার মরণোত্তর গ্রহণ করছে প্রয়াত ডক্টর এইচ রায় চৌধুরীর হয়ে ওনার সন্তান শ্রী হোমাগ্নি শঙ্কর রায় চৌধুরী। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। জাতীয় সংহতি সকাত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি সকাত থুইজানাই ডক্টর এস রায় চৌধুরী বিনিঙ্গই সকাত ইয়াচাগৈ তঙ্গ বসলা হোমাগ্নি শঙ্কর রায় চৌধুরী। এবারে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর গ্রহণ করছেন স্বর্গীয় ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক মহোদয়ের হয়ে ওনার সন্তান শ্রী বিরাট দত্ত ভৌমিক মহোদয়। মরণোত্তর অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বর্গীয় ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক। ওনার হয়ে ওনার সন্তান শ্রী বিরাট দত্ত ভৌমিক পুরস্কার গ্রহণ করছেন। মরণোত্তর সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য এবছর শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার পাচ্ছেন স্বর্গীয় হরে কৃষ্ণ রায়। ওনার হয়ে পুরস্কার গ্রহণ করবেন ওনার স্ত্রী শ্রীমতী মঞ্জু রায়। মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। স্বর্গীয় হরেকৃষ্ণ রায়ের হয়ে শ্রীমতী মঞ্জু রায় গ্রহণ করছেন শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার। মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া ওনার হাতে পুরস্কার তুলে দেবেন।
সঙ্গীত জগতে শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার মরণোত্তর গ্রহণ করছেন স্বর্গীয় হরেকৃষ্ণ রায়ের হয়ে শ্রীমতী মঞ্জু রায়, ওনার স্ত্রী। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। চিত্র ও ভাস্কর্যে ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়। ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার চিত্র ও ভাস্কর্যে বিশেষ অবদানের জন্য এবছর পাচ্ছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য। চিত্র ও ভাস্কর্যে ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়। পুরস্কার তুলে দিচ্ছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়। শাস্ত্রীয় সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্যে কালী কিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস মহোদয়। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী উত্তম চক্রবর্তী মহোদয়। কালী কিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস মহোদয়। ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার চিত্র ও ভাস্কর্যে গ্রহণ করছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়। এরপর সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাচ্ছেন শ্রী জ্যোতির্ময় দাস। কালীকিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার শাস্ত্রীয় সঙ্গীত জগতে এবছর পাচ্ছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস মহোদয়। সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাচ্ছেন শ্রী জ্যোতির্ময় দাস। পুরস্কার তুলে দেবার জন্য বাংলাদেশের প্রখ্যাত লেখক তথা বুদ্ধিজীবী শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়কে অনুরোধ করছি। সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন শ্রী জ্যোতির্ময় দাস। ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার নাটক এবং যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য এবছর পাচ্ছেন ডক্টর রামকৃষ্ণ দেবনাথ মহোদয়। পুরস্কার তুলে দেবেন মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। নাটক এবং যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য এবছর ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন ডক্টর রামকৃষ্ণ দেবনাথ।
পুরস্কার তুলে দেবেন মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার নাটক এবং যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য গ্রহণ করছেন ডক্টর রামকৃষ্ণ দেবনাথ মহোদয়। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। বাংলা তথা ককবরকে ছোট গল্প রচনায় বিশেষ অবদানের জন্য এবছর বিষ্ণুদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রীমতী শ্যামলী দেববর্মা। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। বিষ্ণুদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রীমতী শ্যামলী দেববর্মা। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। লোক সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এবছর লালন পুরস্কার পাচ্ছেন ডাক্তার উত্তম সাহা। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। লালন পুরস্কার পাচ্ছেন ডাক্তার উত্তম সাহা। লোক সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এবছর লালন পুরস্কার গ্রহণ করবেন ডাক্তার উত্তম সাহা। ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। এবারে রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা বাংলায়, এর জন্যে এই পুরস্কার পাচ্ছেন ত্রিপুরা বাণী প্রকাশনী। ত্রিপুরা বাণী প্রকাশনীর কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। পুরস্কার তুলে দেবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়কে। রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা বাংলায় এবছর পাচ্ছেন ত্রিপুরা বাণী প্রকাশনী। এবারে দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা ককবরকের জন্য পাচ্ছেন পেনস্টার পাবলিকেশন। পেনস্টার পাবলিকেশনের কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়কে। দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা ককবরকের জন্য এবছর পাচ্ছেন পেনস্টার পাবলিকেশন। পুরস্কার তুলে দিচ্ছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়। বাংলা ও ককবরক ব্যতীত শ্রেষ্ঠ প্রকাশনার জন্য এবছর পুরস্কার পাচ্ছে ফুরবারেং প্রকাশনী।
ফুরবারিং প্রকাশনীর হয়ে শ্রী অরুণ চাকমা মহোদয় পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার তুলে দেবার জন্যে অনুরোধ রাখছি মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়কে। বাংলা ও ককবরক ব্যতীত শ্রেষ্ঠ প্রকাশনার পুরস্কার পাচ্ছেন ফুরবারিং প্রকাশনী। এবারে বইমেলা মঞ্চে যুবকদের মধ্যে যারা বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের পুরস্কৃত করা হবে। অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী সুমন্ত কুমার ত্রিপুরা। সঙ্গীতে বিশেষ কৃতিত্বের জন্য এই পুরস্কার পাচ্ছেন শ্রী সুমন্ত কুমার ত্রিপুরা। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী সুমন্ত কুমার ত্রিপুরা। শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন। নাটক ও যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য এবছর অজিত মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রী যদুভূষণ শুক্ল দাস। যুব পুরস্কার অজিত মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রী যদুভূষণ শুক্ল দাস। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। নৃত্যে বিশেষ কৃতিত্বের জন্য সত্যরাম রিয়াং পুরস্কার যুব পুরস্কার পাচ্ছে শ্রী অজয় দেবনাথ। ওনার হাতে পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখছি ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী অজিত দেববর্মা মহোদয়কে। সত্যরাম রিয়াং পুরস্কার যুব পুরস্কার পাচ্ছেন শ্রী অজয় দেবনাথ। পুরস্কার তুলে দিচ্ছেন ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী অজিত দেববর্মা মহোদয়। চিত্র ও ভাস্কর্যে সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার যুব পুরস্কার পাচ্ছেন শ্রী রাজেশ সিনহা। ওনার হাতে পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখছি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী রাখাল মজুমদার মহোদয়কে। সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রী রাজেশ সিনহা। একচল্লিশতম আগরতলা বই মেলায় যারা অংশগ্রহণ করেছেন, যে প্রকাশনীগুলি সংস্থাগুলি স্টলগুলো, তার মধ্যে শ্রেষ্ঠদের শিরোপা যারা পাচ্ছে তাদের এবারে পুরস্কার দেয়া হবে। প্রথম হয়েছে পারুল প্রকাশনী, দ্বিতীয় নিহারিকা এবং তৃতীয় হয়েছে পারুল লাইব্রেরি। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। প্রথম হয়েছে পারুল প্রকাশনী। পারুল প্রকাশনীর কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। দ্বিতীয় হয়েছে নিহারিকা, তৃতীয় হয়েছে পারুল লাইব্রেরি। পারুল প্রকাশনী, প্রথম হয়েছে পারুল প্রকাশনী। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়।
সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। দ্বিতীয় হয়েছে নিহারিকা। নিহারিকার কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। এবং তৃতীয় হয়েছে পারুল লাইব্রেরি। পুরস্কার তুলে দেবেন মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। দ্বিতীয় নিহারিকা। তৃতীয় পারুল লাইব্রেরি। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। পারুল প্রকাশনীর কর্ণধারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। অন্যান্য বারের মতো এবারও এবারও আগরতলা বইমেলা উপলক্ষে ফটো গ্যালারির আয়োজন করা হয়েছে। সেখানে রাজ্যের চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন। তাদেরকে এই বইমেলা মঞ্চে সম্মান স্মারক এবং বিশেষ করে সম্মাননা প্রদান করা হবে। অন্যান্য বারের মতো এবারও আপনাদের একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো। আপনাদের হাতে সম্মানিত অতিথিবর্গ সম্মান স্মারক এবং পুরস্কার তুলে দেবেন, সেই সঙ্গে ফটো সেশনেও অংশগ্রহণ করবেন। আমি নামগুলো একে একে ঘোষণা করছি, সবাই মঞ্চে চলে আসবেন। আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানিত অতিথিবর্গ, সেই সঙ্গে ফটো সেশনেও অংশগ্রহণ করবেন সম্মানিত অতিথিবর্গ। শ্রী মৃণাল ভৌমিক, শ্রী নারায়ণ দাস, শ্রী প্রাণগোপাল আচার্য, শ্রী সুদীপ চক্রবর্তী, শ্রী শান্তনু চক্রবর্তী, শ্রী কিঙ্কর শীল, শ্রী পান্না ঘোষ, শ্রী সৌরভ ঘোষ, শ্রী অর্ণব বিশ্বাস, শ্রী রাজেশ রায়, শ্রী বিশ্বজিৎ দে, শ্রী অভিষেক দেববর্মা, শ্রী কমল জমাতিয়া, শ্রী দেবাশিস বোস, শ্রী সৌরভ মোদক, শ্রী অরিন্দম চক্রবর্তী, শ্রী জয়ন্ত দে, শ্রী গৌরব দাস এবং শ্রী জাকির হোসেন। মৃণাল ভৌমিক, নারায়ণ দাস, প্রাণগোপাল আচার্য, সুদীপ চক্রবর্তী, শান্তনু চক্রবর্তী, কিঙ্কর শীল, পান্না ঘোষ, সৌরভ ঘোষ, অর্ণব বিশ্বাস, রাজেশ রায়, বিশ্বজিৎ দে, অভিষেক দেববর্মা, কমল জমাতিয়া, দেবাশিস বোস, সৌরভ মোদক, অরিন্দম চক্রবর্তী, জয়ন্ত দে, সৌরভ দাস এবং জাকির হোসেন। রাজ্যের এই চিত্র সাংবাদিকদের এবারে শংসাপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হবে। বিশেষ পুরস্কার এই ফটো সেশনের ফটো গ্যালারিতে অংশগ্রহণ করবার জন্যে। চিত্র প্রদর্শনীতে যারা সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন তাদেরকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। একচল্লিশতম আগরতলা বইমেলা উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীতে যে সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন তাদেরকে এবারে পুরস্কৃত করা হচ্ছে। 41তম আগরতলা বইমেলা উপলক্ষে যারা সম্মাননা পেয়েছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমাদের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করবেন। আপনাদের সঙ্গে গ্রুপ ফটো সেশন হবে। kaisa kobokmung tini ni pandawo je rubai fangsongno sokat tei borom yafar jakka borok jottono oro dangsawo chini mangpili ti sathani tongnani nangnai norokno khabai khukbai koijawo norok palkhai mangpili ti sathani manjak de। 41তম আগরতলা বইমেলা উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীতে যে সাংবাদিকরা অংশগ্রহণ করছেন তাদের এবারে সম্মান স্মারক এবং বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে। যারা পুরস্কার পাচ্ছেন মৃণাল ভৌমিক, নারায়ণ দাস, প্রাণগোপাল আচার্য, সুদীপ চক্রবর্তী, শান্তনু চক্রবর্তী, কিঙ্কর শীল, পান্না ঘোষ,
সৌরভ ঘোষ, অর্ণব বিশ্বাস, রাজেশ রায়, বিশ্বজিৎ দে, অভিষেক দেববর্মা, কমল জমাতিয়া, দেবাশিস বোস, সৌরভ মোদক, অরিন্দম চক্রবর্তী, জয়ন্ত দে, গৌরব দাস এবং জাকির হোসেন। অমিত কুমার নাথ, পঙ্কজ চক্রবর্তী তারাও পুরস্কার গ্রহণ করছেন। Jotono fanki apa koromna bagi koi jao. আলোকচিত্র প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছিলেন যে চিত্র সাংবাদিকরা, তাদের মধ্যে রয়েছেন জয়ন্ত দে, বিশ্বজিৎ দে, সুমন দেবরায়, কিঙ্কর শীল, দেবাশিস বোস, পঙ্কজ ভৌমিক, সৌরভ মোদক, অর্ণব বিশ্বাস, কমল জমাতিয়া, অভিষেক সাহা, গৌরব দাস, পান্না ঘোষ, মৃণাল ভৌমিক, নারায়ণ দাস, অভিষেক দেববর্মা, অরিন্দম চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, শান্তনু চক্রবর্তী, নিতু দে, প্রাণগোপাল আচার্য, রাজেশ রায়, অমিত কুমার নাথ, স্বরূপ ঘোষ এবং জাকির হোসেন। তাদের আজ এই বইমেলা মঞ্চে সম্মাননা প্রদান করা হলো।
চিত্র সাংবাদিক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এবারে ৪১তম আগরতলা বইমেলা উপলক্ষে যারা সম্মাননা পেয়েছেন তাদের অনুরোধ করব মঞ্চে আসার জন্যে। আপনাদের সাথে সম্মানিত অতিথিবর্গ ফটো সেশনে মিলিত হবেন। 1 মিনিট। হ্যালো, আমার একটা অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গিয়েছে, এই ত্রুটিটা আমি স্বীকার করছি। মঞ্চে যারা ছিলেন অ্যাড্রেস করেছি আমি, কিন্তু আমার বিধায়িকা মিনা সরকার মহোদয়ের নামটা আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। নমস্কার। जुदा जुदा जिल्लाओ तिनिनो पान्डावो सकात माननाय रकनो दांसाओ फाइ फटो सेसनो मानजांना बागै कइजाओ। সম্মানিত অতিথিবর্গের অনুমতি নিয়ে আমাদের এই অভিভাষণী অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এবারে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সবাই আমাদের আজকের এই বইমেলার সমাপ্তি দিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এই প্রত্যাশা রইল সবার কাছ থেকে। কিছুটা সময় মঞ্চ প্রস্তুতির জন্যে আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এরপরেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। चिनी उलनी पान्डा नाइथतो खुकुमु पान्डा जत्तो अरो फाइमाजाक फाइनाय अकरा चाकरा ताखुक बुखुक बायाब किचिं संनो सिनी उलनी पान्डा हुकुमु पान्डाओ मानजाकनानि ताइ नायनानि बागै नरकनो कइजाओ। हुकुमु पान्डा बेलायखे नाइथतक चिनी तिनिनि हुकुमु पान्डा जत्तनो पान्डा पायासाक जोंबाय तंनानि बागै कइजाओ। Check. तिनिनि हुकुमु पान्डानि पुइलावनो जों खोनालायनाय चिनि हास्तेनि रेजामुं गुरुं
belai kiri camung kereng norok bini re camung radio TV rogok khanai tongmayo nugui tongmayo chini takhuk July de bormani re camung re chaplainai faidi jeng jottono bini re camung no re chamani khanalayano oro fainai jottono koijao tabuk sung puilano July de bormani re camung khanalainai হ্যালো 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 এবারে 41তম আগরতলা বইমেলার অন্তিম সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যাকে যারা মধুময় করে তুলতে আমাদের মাঝে থাকবেন যন্ত্রানুর সঙ্গে। কিবোর্ডে শ্রী দীপঙ্কর নম, তবলায় তমাল দাস, অক্টোপেডে কিষান দে এবং গিটারে শ্রী অভিজিৎ আচার্য। তাদেরকে মঞ্চে আমি ডেকে নিচ্ছি। একচল্লিশতম আগরতলা বই মেলার আজ অন্তিম সন্ধ্যা। অন্তিম সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এবারে শুরু করতে যাচ্ছি। আজ যন্ত্রানুর সঙ্গে রয়েছেন কিবোর্ডে দীপঙ্কর নট্ট, তবলায় অমল দাস, অক্টোপেডে কিষান দে, গিটারে অভিজিৎ আচার্য। একক সঙ্গীত পরিবেশন করবেন মৃণাল নাথ শর্মা, সৌমেন রায়, জুলাই দেববর্মা। লোকসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শান্তনু চৌধুরী। প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের বিশিষ্ট শিল্পী শ্রী জুলাই দেববর্মা। হ্যালো। 24শে মার্চ থেকে শুরু হয়েছে 13 দিন ব্যাপী 41তম আগরতলা বইমেলা। দেখতে দেখতে মননের উৎসব আগরতলা বইমেলা আজ পদার্পণ করেছে অন্তিম সন্ধ্যায়। এবারে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে শুরু হতে যাচ্ছে অন্তিম সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই আমরা উপভোগ করব একক সঙ্গীত। পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী
জুলাই দেববর্মা। যন্ত্রানুর সঙ্গে রয়েছেন কিবোর্ডে দীপঙ্কর নট্ট, তবলায় অমল দাস, অক্টোপেডে কিষান দে এবং গিটারে অভিজিৎ আচার্য। জুলাই আজকের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী জুলাই দেববর্মা। এরপর মঞ্চে আসবেন শিল্পী মৃণাল নাথ শর্মা।